নমস্কার, শুভ সন্ধ্যা। আজ আমরা পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা শিক্ষক দিবস উপলক্ষে একটি সন্ধ্যানুষ্ঠানের আয়োজন করেছি। সমস্ত দর্শকবৃন্দ এবং অংশগ্রহণকারীদের আমার শ্রদ্ধেয় প্রণাম। আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক ও অধ্যাপিকা মণ্ডলীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা মিলিত হয়েছি একটি সুন্দর সময় অতিবাহিত করার জন্য। আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব ঠাকুর শ্রী রামকৃষ্ণ প্রণাম মন্ত্র দিয়ে। ওম স্থপকায় চ ধর্মস্য সর্বধর্মো স্বরূপিণে अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ओम नमः श्री भगवते रामकृष्णाय नमो नमः। ओम नमः श्री भगवते রামকৃষ্ণায় নমো নমঃ। আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা হলো। সময় নষ্ট না করে আমি ডেকে নেব আমার সহ সঞ্চালককে মৈনাক মণ্ডলকে। আমার কথা শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে মৈনাক। মনে করুন আপনি একটি সমুদ্র যাত্রা করছেন জাহাজে করে। হঠাৎ মাঝ সমুদ্রে আপনি লক্ষ্য করলেন জাহাজের ক্যাপ্টেনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন আপনার রিয়াকশন কি হবে? ভয়। আপনি ভয় পাবেন এটা ভেবে যে ক্যাপ্টেন না থাকলে সাগরের বিস্তৃত সুবিশাল জলরাশি পেরিয়ে জাহাজ কিভাবে নিরাপদে বন্দরে নোঙর করবে। এই সমুদ্রযাত্রার ক্ষেত্রে ক্যাপ্টেনের ভূমিকা ঠিক যতটা গুরুত্বপূর্ণ, আমাদের ছাত্র জীবনে শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা ততটাই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে জাহাজ হলো শিক্ষা এবং সাগর হলো জ্ঞান। সাগরের সুবিশাল জলরাশির মতোই জ্ঞানের ভান্ডারও অপরিসীম। শিক্ষকরা তাদের শিক্ষার আলোয় আলোকিত করে আমাদের জ্ঞান ভান্ডার সমৃদ্ধ করে তোলেন। সেই শিক্ষকদের প্রতি সম্মান জানিয়ে আমার আজকের ট্রিবিউট। शुक्रिया 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 शुक्रिया। आज जो भी है हम सब है आपकी ही बदौलत, आपके समर्पण को सलाम। शुक्रिया 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 शुक्रिया। हाथ थाम के आपने है हमको सब सिखाया, माफ की गलतियां संभाला जब भी लड़खड़ाया। शुक्रिया 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 शुक्रिया। To all the teachers we have met in this life, a very happy Teachers' Day from all of us. And thank you for making us enabled. Shukriya. আমাদের অনুষ্ঠানের একটি খুব সুন্দর সূচনা হলো। এখন আমি অনুরোধ করব, আর যদি কারোর এইরকম সুন্দর ভিডিও ট্রিবিউট দেয়া থাকে তাদেরকে একে একে সেটি উপস্থাপনা করার। নমস্কার। হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে।
আজকে সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের আমার শিক্ষক শিক্ষিকাদের প্রণাম জানাই এবং ছাত্রছাত্রীদের আমার ভালোবাসা জানাই। আজকের উদ্বোধনী বক্তৃতা আমি শুরু করছি। A great cherish like it. It consumes itself to light the way for others. প্রকৃত শিক্ষকের সংজ্ঞা হলো এটি। আসলে আমাদের শিক্ষা চলতেই থাকে জীবনভর। আমরা প্রতিদিন শিখি। জীবনের রোজানামাচা আমাদের প্রায় প্রতিদিনের অভিজ্ঞতাই যে কত কিছু আমাদের শিক্ষে নিতে বাধ্য করে তা আমরা নিজেরাও জানি না। আমরা ঠেকে শিখি, ঠকে শিখি, ভুলও করি বিস্তর, আবার ঠিকটাও করে ফেলি। পরবর্তী অভিজ্ঞতালব্ধ জীবনে ছাত্রাবস্থায় শেখা অনেক কিছু জিনিসই কাজে লাগে, আবার অনেক কিছু কাজেও লাগে না। আমাদের ছাত্রাবস্থার শিক্ষাটা কিন্তু ঠিক ছিল, কিন্তু নানা প্রতিকূলতা পরিস্থিতির চাপের জন্য হয়তো সেই আদর্শের কাছে আমাদের নথি স্বীকার করতে হয়েছে। দেয়ালে পিঠ থেকে গেলেও এও মনে হয় মাঝে মাঝে তো জীবনে কিছু শেখাই হলো না। এই অনুষ্ঠানটি চলে যাওয়া 5ই সেপ্টেম্বর পালন হওয়া শিক্ষক দিবস উপলক্ষে। শিক্ষক দিবস নিয়ে ভাবলেই মনে পড়ে যায় আমাদের প্রথম শিক্ষাগুরু মা বাবার কথা। ছোটবেলায় অ আ ক খ ইংরেজি বর্ণমালা 1 থেকে 100, প্রচুর ছড়া, রং, পশু পাখি ইত্যাদি কত কিছু আমরা মা বাবার হাত ধরে বাড়িতেই শিখে যাই। তাদের স্নেহ, প্রশ্রয়, শিক্ষায়, সহমর্মিতায়, মরমী সমালোচনায়, চরিত্র গঠনের দৃঢ় শিক্ষায় আমরা ঋদ্ধ হতে থাকি ক্রমশ। প্রতিটি আচরণের বহিঃপ্রকাশ কেমন হবে, নিজস্ব পছন্দ অপছন্দ, দায়বদ্ধতা, বিশ্বাস, অন্যকে মান্যতা দেওয়া, গুরুজনকে সম্মান জানানো, পরিবারের মর্যাদা রক্ষা করা সবকিছুই শিখি অভিভাবকদের থেকেই। তবে একজন সফল মানুষের পিছনে সমস্ত শিক্ষকেরই গুরুত্বপূর্ণ ভূমিকা, তা নতুন করে বলার নেই। সেই শিক্ষক যে পড়াশোনার ক্ষেত্রেই হতে হবে তা নয়, তিনি থাকতে পারেন জীবনের যে কোনো ক্ষেত্রে। তিনি যে পড়ুয়াকে শেখাবেন তা নয়, তিনি তাকে জীবনে চলার পথে পরামর্শও দিতে পারেন, ব্যর্থতার সময় পাশে দাঁড়িয়ে উৎসাহ দিতে পারেন, কিংবা সাফল্যের দিনে নতুন একটা লক্ষ্য স্থির করে দিতে পারেন। তিনি তাকে শুধু সফল নয়, একজন ভালো মানুষ হতে শেখাবেন। ফিরে আসি শিক্ষক দিবসের প্রসঙ্গে। চলে যাওয়া 5ই সেপ্টেম্বর বিশ্ব শিক্ষক দিবস ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মজয়ন্তী। দেশের অগণিত শিক্ষকদের আদর্শগত মহান কর্মকাণ্ডের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে এবং তাদের পেশাগত অবদানকে স্মরণে বরণে শ্রদ্ধায় পালন করার জন্য সমগ্র বিশ্বের বিভিন্ন দেশে এই মহান শিক্ষক দিবস পালন করা হয়। এই নির্দিষ্ট দিনটিকে বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন দিনে পালন করা হয়। যেমন অধিকাংশ দেশেই 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়। এই দিনটি আবার ইউনিসেফ দ্বারা স্বীকৃত। সর্বমোট 19টি দেশে 5ই অক্টোবর এবং 11টি দেশে 28শে ফেব্রুয়ারি, এরম ভাবে 100টিরও বেশি দেশে পৃথক পৃথক তারিখে শিক্ষক দিবস পালন করা হয়। 1994 সালে 5ই অক্টোবর ইউনেস্কো দ্বারা প্রথম বিশ্ব শিক্ষক দিবস দিনটি সূচিত হয়। আমাদের দেশে ভারতের ভূতপূর্ব রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন 5ই সেপ্টেম্বর বিশেষ মর্যাদার সাথে শিক্ষক দিবস পালন করা হয়। সমাজে শিক্ষকদের সম্মান এবং আবেদনের জন্য 1962 সালের 5ই সেপ্টেম্বর দিনটিকে নির্দিষ্ট করে 1962 সাল থেকে স্কুল কলেজে নানা অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হচ্ছে। আজকের এই অতিমারী পরিস্থিতিতে যখন সবকিছুই অপার্থিব ইন্টারনেটের সূত্রে বাঁধা, তাই সংক্রমণের সম্ভাবনা এড়াতে আমরাও দিনটিকে পালন করতে বেছে নিয়েছি ভার্চুয়াল মাধ্যমকে। 1924 সালে প্রতিষ্ঠিত হওয়া শতবর্ষের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান নরসিংহ দত্ত কলেজে জন্মলগ্ন থেকে এখানে পদার্থবিদ্যা পড়ানো হতো। তাই অনুষ্ঠানটির মাধ্যমে বর্তমান ছাত্রছাত্রীরা তো বটেই, বহু প্রাক্তন ছাত্রছাত্রী যারা সময়ের অভাবে প্রিয় শিক্ষক শিক্ষিকাদের সাথে সাক্ষাতের অবকাশ পান না, তারাও আজ এই অনুষ্ঠানে সামিল হয়েছেন বা হবেন এমনটাই আশা রাখি। সর্বশেষে সমস্ত অধ্যাপক শিক্ষাগুরুদের স্মরণ করে প্রণতি জানাই।
গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। ধন্যবাদ শাশ্বত দা, একটা অসামান্য বক্তৃতা আমরা শুনলাম তোমার থেকে। এবার যার বক্তব্য আমরা শুনতে চলেছি, আমি জানি তার বক্তব্য শোনার জন্য সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। আমাদের ব্যাচের কথা যদি বলি, আমাদের সৌভাগ্য হয়নি মুখোমুখি বসে তার ক্লাস করার, কিন্তু অনলাইন ক্লাসের এই অল্প সময় আমাদের বন্ধুদের মধ্যে তার একটা আলাদাই ফ্যান বেস গড়ে উঠেছে। বলা ভালো, তার ফ্যান বেস শুধু আমাদের ডিপার্টমেন্টে সীমাবদ্ধ নেই, বরং সারা কলেজ জুড়ে। প্রসঙ্গত বলি, কদিন আগে আমার সঙ্গে আমার কলেজের 2016 ব্যাচের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের এক দাদার দেখা হয়েছিল। সে বর্তমানে ইউএস এর কলোরাডো ইউনিভার্সিটিতে গবেষণারত। সে আমাকে কথায় কথায় বলল, তোর তো ফিজিক্স ডিপার্টমেন্ট, তিলক স্যারের ক্লাস করার সুযোগ হয়েছে? আমি বললাম, হ্যাঁ করেছি। এ থেকে বুঝতে পারলাম তার গুণমুগ্ধের পরিসর কতটা। এখন আমরা আমাদের সকলের প্রিয় টিএস স্যারকে অনুরোধ করব কিছু কথা বলার জন্য। স্যার প্লিজ। মেরেছে, তোমরা এইসব বলে আমার বিপদে ফেলে দিলে। দেখো, অনেক বছর হলো পড়াচ্ছি, এই অনুষ্ঠানও প্রতি বছরই প্রায় হয়, এরম ভাবে অবশ্য এই ফরম্যাটে এই প্রথম। খুব বেশি কথা যদিও বলা আমার একটা মানে বদভ্যাস, যেটা মানে ইউ আর পেইনফুলি অ্যাওয়্যার অফ, কিন্তু আসলে কন্টেন্ট যেটা সেটা তো খুব নতুন নয়। আমার যেটা বক্তব্য বড় করে বলে ফেলি বটে, কিন্তু সেটা তো খুব একটা বড় নয়, এবং সেই কথাটাই তোমাদের আসলে বলার আছে আমার, তো সেটাই আবার বলছি। সেটা হচ্ছে সেন্ট্রাল যে থিমটা এই আমার বক্তব্যের, সেটা হচ্ছে মজা। প্রচন্ড মজায় কাটাতে হবে। হ্যাভ আ লট অফ ফান। তোমরা কেউ লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করো কিনা জানি না, যদি করো তার একটা ডিস্ট্রিবিউশন আছে, তার নাম হচ্ছে ওপেন সুসে। তার ওয়েলকাম মেসেজটা হচ্ছে এইটা, হ্যাভ আ লট অফ ফান। তো আমার কথাটা যদি আমি সত্যি ছোট করে বলতে সক্ষম হতাম, তাহলে জাস্ট এইটাই বলতাম যে হ্যাভ আ লট অফ ফান। এবার এই মজা ব্যাপারটা, এর পরিসরটা একটু বড় করে ভাবতে হবে। মানে খুব একটা সুপারফিশিয়াল রিডিং অফ মজা হলে হবে না। একটু বুঝিয়ে বলি, যেরকম ধরো বিথোভেনের গান, যদি বিথোভেনের কম্পোজ করা মিউজিক যদি এনজয় করতে হয়, তাহলে তার জন্য অনেক গান শুনতে হবে, অনেক তালিম নিতে হবে, কান তৈরি করতে হবে। সেরকম ভ্যান গগের পেইন্টিং যদি এনজয় করতে হয়, তাহলে চোখ তৈরি করতে হবে, অনেক ছবি দেখতে হবে, ছবি দেখতে শিখতে হবে। এবং যারা ছবি আঁকতে পারবে বা আঁকার ব্যাপারে ইন্টারেস্ট নেবে, তারা ন্যাচারালি আরেকটা লেয়ার বেশি, আরো ডিপলি সেটা এনজয় করতে পারবে, সেটা থেকে মজা নিতে পারবে। ঠিক সেই রকম যারা ন্যাচারাল সায়েন্স করবে, ম্যাথমেটিক্স করবে, সেটাও পেন্টিং এরই মতো। শুধু এখানে পেন্টিংটা নট উইথ পেইন্টস এন্ড কালার্স এন্ড লাইন্স, সেখানে পেইন্টিংটা ইজ পেইন্টিং উইথ আইডিয়াস। আইডিয়া দিয়ে ছবি আঁকা, সেটাই আসলে দ্যাটস হোয়াট উই ডু। এবার সেটাও ন্যাচারালি বুঝতেই পারছো, সেটা এইগুলোর থেকে হয়তো আরো অনেক বেশি পার্মানেন্ট। এবং সেটা যদি সত্যি সত্যি এনজয় করতে পারতে হয়, সেটা সেই ছবি ক্রিয়েট করা বা ইভেন সেই ছবি দেখে তার পুরো রসটাও যদি নিতে পারতে হয়, তার জন্যও সেই সিদ্ধি লাভ করতে হবে, তালিম নিতে হবে, একটা জায়গায় পৌঁছতে হবে যেখানে গেলে আসলে এই মজাটা পাবে। মজা তো অনেক রকম হয়। মানে ধরো আমি যখন ছোট ছিলাম, একটা সময় 50 পয়সা করে পকেট মানি পেতাম। তোমরা বোধহয় অনেকে, জানি না তোমরা কত ছোট, তোমরা বোধহয় অনেকে 50 পয়সা দেখো নি, আমি জানি না। তোমরা এখানে তো কোনো ফিডব্যাকের মানে খুব এলাবোরেট ফিডব্যাক হয়ে যাবে যদি জিজ্ঞেস করি তোমাদের। অ্যাকচুয়ালি এটা ক্লাসে পড়ানোতেও একটা অসুবিধে। যাই হোক, তো তখন 50 পয়সা পকেট মানি পেতাম। উইকলি হতে পারে, মান্থলি হতে পারে, সেটা আমার এখন আর মনে নেই। আর তখন
ডালিম হজমির দাম ছিল 10 পয়সা। এবার তখন ভাবতাম যখন বড় হব, চাকরি বাকরি করব, তখন মাসে 1000 টাকার ডালিম হজমি কিনবো। বুঝতেই পারছো 10 পয়সা একটা দাম হলে 1000 টাকায় কত ডালিম হজমি হতে পারে। এতটাই ভালোবাসতাম ডালিম হজমি। এবার ব্যাপার হচ্ছে যে তারপরে এক সময় বড় হলাম, একটা চাকরিও পেলাম, চাইলে হয়তো 1000 টাকার ডালিম হজমি আজকে কিনতে পারি, কিন্তু আজকে আর 10 পয়সা দিয়ে একটাও ডালিম হজমি কিনে খাওয়া হয় না। কারণ ডালিম হজমির যা মজার পোটেনশিয়াল সেটা এক্সস্টেড হয়ে গেছে। বক্তব্যটা কি বুঝতেই পারছো যে এমন মজার সন্ধান করতে হবে যেটা ওই ডালিম হজমির মতো নয়, যার ডিজায়ারটা একটা কেন সেভারাল লাইফ টাইম ধরে সাস্টেইন করবে। 80 বছরে গিয়েও নেশাটা থাকবে এবং মনে হবে যে কিছুই মজা এখনো নেওয়া হলো না, এমন একটা নেশা করতে হবে। এবার সেই নেশাটা ফিজিক্সই হতে হবে তার কোনো মানে নেই, সেটা গান হতে পারে, ক্রিকেট হতে পারে, অভিনয় হতে পারে, যা খুশি হতে পারে। একটাই লাইফ, একটাই চান। ফলে এই মজাটা খুঁজতে হবে যে আমার মজাটা আমার কিসে লাগে, এবং তার জন্য আমাদের কারুর জ্ঞান, কারুর কথা শুনলে চলবে না। এটা জাস্ট নিজেকে ডিসকভার করা এবং এই খোঁজটা চালিয়ে যেতে হবে। এবং স্টিভ জবসের কথা ধার নিয়ে বলি, like all matters of heart, you will know it when you find it. যখন সত্যি এই খোঁজটা করতে করতে পাবে তখন তুমি ঠিক বুঝতে পারবে যে তুমি পেয়েছো। তো আবার স্টিভ জবসের কথা ধার নিয়ে বলছি, ডোন্ট সেটল, এই খোঁজটা চালিয়ে যেতে হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের মতামত, সেই সব কিছু স্বভাব অনুযায়ী আমরা অনেকটা তোমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করব, কিন্তু ফিজিক্স পড়তে এসছো, ফলে তার প্রথম এবং প্রধান শিক্ষা হচ্ছে এই কোনো চাপিয়ে দেওয়া, কোনো ইম্পোজিশন, সেটা যার থেকেই আসুক, সেটা মানবে না। ফলে ডিসওবিডিয়েন্সটা একদম ভেতরে কাল্টিভেট করতে হবে, সমস্ত কিছু কোয়েশ্চেন করতে হবে, সমস্ত কিছু কোনো কিছু প্রশ্ন না করে মেনে নেওয়া চলবে না। এবং কোনো কিছুই এখানে তো পুজোর বই থেকে পড়া মন্ত্র নয়। ফলে তুমি পরীক্ষার খাতায় যা লিখবে বা গবেষণাপত্রে যা লিখবে, তুমি যা লিখবে সেটা তোমার দায়িত্ব। তুমি কোত্থেকে শিখেছো, আরেকটা বইতে এটা লেখা ছিল, নোটস এটা লিখেছিল, স্যার আপনি তো বলেছিলেন। আমি যদি ভুল বলি এবং পরীক্ষার খাতায় যদি সেই ভুলটা লেখো, আমিই কিন্তু কেটে দেবো যদি ততদিনে আমি বুঝতে পারি যে আমি ওটা ভুল বলতাম। কারণ যখন তুমি বলছো তখন ওনারশিপটা তোমার। ফলে ঠিক আমি যেরকম একদম রুথলেসলি নিজেরই পড়ানো জিনিসের উল্টো দিকে গিয়ে কেটে তোমায় গোল্লা বসিয়ে দেবো, ঠিক তোমাকেও ততটাই রুথলেসলি সমস্ত কিছু কোয়েশ্চেন করতে হবে। এবং সেটা শুধু পড়াশোনার ব্যাপারে না, সমস্ত ব্যাপারে জীবনে যা নিয়ম সোসাইটি চারপাশের সবাই তোমাদের ওপর চাপাবে, তার প্রত্যেকটা জিনিস নিজেদের লজিক মেশিনটার মধ্যে দিয়ে পাস করে তবে সেটা অ্যাকসেপ্ট করতে হবে। এবং সেই অ্যাকসেপ্টেন্সটাও টেম্পোরারি হবে, কারণ আমাদের সায়েন্সে it's not a culture of faith, it's a culture of doubt. ফলে সমস্ত বিলিফ যেন টেন্টেটিভ হয়। তুমি আজকে যেটা বলছো, আজকে যেটা ভাবছো, তোমাকে এটা জেনে ভাবতে হবে যে কালকে তুমি নিজেই ডিসকভার করতে পারো যে সেটা হয়তো তুমি ভুল ভাবছো। সেই ওপেননেসটা থাকতে হবে। তো এইটা একটা। আর ওই টিচারদের যেটা মেইন প্রবলেম, থামতে পারে না। আর একটা ছোট্ট কথা বলে শেষ করবো, সেটা হচ্ছে দেখো তোমাদের সাথে আমাদের এটা যারা নতুন আসছো তাদেরকে বিশেষ করে এটা বলা, যেটা খুব মজার একটা ব্যাকগ্রাউন্ডে একটা মজার একটা প্রিরিকুইজিট, যেটা জীবনের অন্যত্র চট করে হয় না, সেটা ফুলফিল করে আসলে তোমাদের সাথে আমাদের আলাপটা হচ্ছে। সেটা হচ্ছে লোকের বন্ধুত্ব যখন হয়, সেই বন্ধুত্বের প্রথম যে ক্রাইটেরিয়া সেটা কি বলতো? সেটা হচ্ছে কমন ইন্টারেস্ট, একই জিনিস ভালো লাগা, কোথাও একটা কনজিনিয়ালিটি যাকে বলি আমরা, কোথাও একটা বেসিক ভ্যালু সিস্টেমটা একরকম এবং একই ধরনের জিনিস সম্বন্ধে আকৃষ্ট হওয়া, এইটা থেকে সাধারণত বন্ধুত্ব গড়ে ওঠে। এবার তোমাদের সাথে আমাদের যে দেখা হচ্ছে সেখানে কিন্তু এই প্রিরিকুইজিটটা আমরা দুজনেই আসলে ফুলফিল করেছি বলে দেখা হচ্ছে। কারণ আমরাও কোনো একটা সময় ফিজিক্সকে ভালোবেসেছি বলে আমরা এখানে এসেছি, আর তোমরাও ভালোবেসেছো বলে এসছো। ফলে আমাদের সাথে তোমাদের সম্পর্কটা কিন্তু আসলে বন্ধুত্বের। এবং
বন্ধুত্বের সম্পর্কের আসল যেটা মজা সেটা হচ্ছে ঝগড়া করা, তর্ক করা ইত্যাদি। এই জিনিসগুলো কিন্তু ইজ অফ সেন্ট্রাল ইম্পর্টেন্স। এইটা যদি করতে না পারো তাহলে আমাদের থেকে খুব কম জিনিসই শিখতে পারবে। ইনফ্যাক্ট আমি প্রতি বছর ছাত্রদের ভালো ভালো ইনস্টিটিউটে ইত্যাদি ইন্টিগ্রেটেড পিএইচডি হ্যান ত্যান এইসব জায়গায় যাওয়ার জন্য বলি। এটা বলার কারণটাও তাদের বলি, সেটা হচ্ছে যে সেটা এই নয় যে একটা ভালো ইনস্টিটিউটে ইউ হ্যাভ দ্য বেস্ট টিচার, কারণ উই ডোন্ট লিভ ইন অ্যান আইডিয়াল ওয়ার্ল্ড। ইটস নট নেসেসারিলি ট্রু দ্যাট দে হ্যাভ দ্য বেস্ট টিচার। কিন্তু যেটা হয় সেটা হচ্ছে সেখানে সেগুলো ভালো ইনস্টিটিউট বলেই সেখানে দ্য বেস্ট স্টুডেন্টস গ্যাদার দেয়ার। সব ভালো স্টুডেন্টরা সেখানে গিয়ে জমা হয় এবং তাদের সাথে যখন একসাথে গা ঘামিয়ে তর্ক করতে করতে ঝগড়া করতে করতে বেড়ে ওঠো, তাতে যে গ্রোথটা হয় সেই গ্রোথটার কিন্তু কোনো তুলনা নেই। এবং সেটা থেকে যেটা পাওয়া যায় সেটা কোনো ধরনের লেকচারিং ইত্যাদিতে সেটা পাওয়া সম্ভব নয়। ফলে টিচারদের সাথেও যদি সেটা হওয়া সম্ভব হয় তাহলে সেখান থেকে ম্যাক্সিমাম বেনিফিট উভয় পক্ষেরই। ইনফ্যাক্ট আমাদের এই টিচিং এর এক্সারসাইজটাও আসলে আমাদের একটা লার্নিং এক্সপিরিয়েন্স। কারণ ওই যে বললাম মজা, ফলে আমাদের কাজ এই নয় বইগুলো রিটারেট করে তোমাদের 4টে জিনিস শিখিয়ে দেওয়া। কারণ তোমাদের 4000 জিনিস শিখতে হবে বা 40,000 জিনিস শিখতে হবে, তোমাদের শেখানোর সময় হবে আমাদের হয়তো 4টে বা 14টা এই 3 বছরে। ফলে আসলে আমাদের তোমাদের শিখিয়ে দেওয়াটা আসল উদ্দেশ্য না। আসল উদ্দেশ্য হচ্ছে তোমাদের দেখানো যে মজাটা কোথায়। কারণ এই পথটায় তোমাদের কিছুদিন আগে, তোমাদের থেকে বয়সে বড় বলে তোমাদের কিছুদিন আগে এই পথটায় আমরা হেঁটেছি। ফলে আমরা কিছু কিছু মজার খোঁজ পেয়েছি যে মজাগুলো তোমাদের সাথে শেয়ার করা আর তোমাদের শিখতে শেখানো, যাতে তোমাদের এই পথটা তো সকলেরই একলা চলার পথ। বিয়ন্ড আ সার্টেন ক্রুড লেভেল সমস্ত আন্ডারস্ট্যান্ডিং ইজ পার্সোনাল। তা যদি না হতো তাহলে একটা সাবজেক্টের উপর 2টো বই হতো না। একটা বই সব ঠিকঠাক লেখা থাকলে আর দ্বিতীয় বই কেউ লিখতে না। এত বই লেখা হয় কারণ এত বই, এত রকম রিসোর্স তৈরি হয়, তার কারণ হচ্ছে প্রত্যেকে তার নিজের মতো করে জিনিসটা বোঝে এবং তোমাদের প্রত্যেককেও তোমাদের নিজের মতো করে বুঝতে হবে। বাস এই ফলে আর খুব কিছু এখন আর বলছি না, আর বলারও নেই। এই কন্টেন্টটার উপর এক্সপ্যান্ড তো করেই যাওয়া যায়। সেন্ট্রাল থিমটা হচ্ছে মজা, ফলে মজার খোঁজ চালিয়ে যাও। দ্যাটস ইট। শেষ করলাম, বেশি বলে ফেলেছি যথারীতি। অনেক ধন্যবাদ স্যার। একটু অন্যরকমই বক্তৃতা শুনলাম আপনার থেকে। এটাকে আমি স্পিচ না বলে আমি এটা বলতে পারি, এটা বিয়ন্ড দ্য স্পিচ। আর আপনি যে কথাটা বললেন মজা, আমি ব্যক্তিগতভাবে এই কথাটাতে খুবই বিশ্বাস করি। যেটা করতে হবে নিজের ভালো লাগা থেকে করতে হবে। আর আপনি আর একটা কথা বললেন যেটা আমার শুনে মনে হলো যে আপনি কমিটিং টু মেমোরি আর ভমিটিং টু অ্যান্সার স্ক্রিপ্ট এই জিনিসটা একদমই পছন্দ করেন না। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। ভিডিওটা অফ করি। হ্যাঁ স্যার। এবার আমরা চলে আসি অনুষ্ঠানের পরের পর্বে। হ্যাঁ মৃন্ময়, নিশ্চয়ই। স্যার একটি গানের অনুরোধ আসছে। হ্যাঁ স্যার, আমাদের সহপাঠী বন্ধু আপনার কাছে একটা গানের অনুরোধ করেছে। হ্যাঁ, আমার তোমাদের সিনিয়র ছাত্র, তোমাদের সিনিয়র দাদা শাশ্বত আমাকে বলছিল যে এরকম একটা মিথ চালু হয়েছে যে আমি নাকি গাইতে পারি। তো এটা একদম ভুল। আমি অ্যাকচুয়ালি চেষ্টাটা চালাবো, কিন্তু আমি একটু অন্যরকম একটা জিনিস করছি। সেটা হচ্ছে আমার এই লেকচার গুলো, ক্লাসিক্যাল মেকানিক্সটা দিয়ে শুরু করেছি, ওই লেকচার গুলোতে সুর দিচ্ছি, বুঝলে? তো ওই সুরটা দেওয়া কমপ্লিট হলেই তোমাদের যখন পড়াবো তখন আমি এবার গিয়ে গিয়ে পড়াবো ঠিক করেছি। ফলে আমার এটা থেকে অব্যাহতি দাও। আমার গান সত্যি আমি আর মানে কিছুই আর বহু কাল একটু নয়েজ জেনারেট করতাম মাঝে মধ্যে মনের খেয়ালে। তো এখনকার অবস্থায় সত্যি আর গান বেরোয় না। কখনো যদি গান পাই, গানটা ওই মানে পড়ানোর মতো বা ওই স্পন্টেনিয়াসলি সব যা সব নিয়ে বলছিলাম আর কি, স্পন্টেনিয়াসলি একটা কিছু করার মতো গানটা পেতে হয়। তো এখন যেরকম অবস্থা, নানা রকম জিনিস হিজিবিজির মধ্যে রয়েছি, এখন একদম গান পাচ্ছে না। তোমাদের সকলের সাথে এত কথা হবে, এত গল্প হবে যে গানের সুযোগ নিশ্চয়ই হবে। যদি কখনো গান পায়, যে যেমনই গান পাক না কেন নিশ্চয়ই গিয়ে শোনাবো। আজকে ঠিক মানে খুব একটা বিচ্ছিরি অবস্থার মধ্যে আছি নানা রকম কারণে।
ফলে এখন ঠিক গান পাচ্ছে না, ফলে আজকে আমায় প্লিজ ছেড়ে দাও, আমি নিশ্চয়ই তোমাদের গান গিয়ে শোনাবো কখনো। আপনি তো যে কোনো রকমের গান গাইতে পারেন, এখানে শুধু আমাদের ডিপার্টমেন্টে সবাই আছে, তো নিজেদের মধ্যেকারই ব্যাপার এটা। আমি দেখো, যারা একটু গাইতে টাইতে পারে তারা আমি কতটা বাজে গাই সব জানে, আমাদের ডিপার্টমেন্টে নক্ষত্ররা আছেন, তাদের মধ্যে কেউ কেউ নিশ্চয়ই গাইবেন, এবং আমি বলবো তাদের ছেড়ো না। ফলে তাদের এটা যে বললাম ওদের সিদ্ধি লাভের ব্যাপার, তারা কোনো প্রশ্নই ওঠে না, কিন্তু আপনাকে আমরা ছাড়বো না প্লিজ। তাদের গান পেতে হয় না, তারা যে কোনো সময় গাইতে পারে। হ্যাঁ, তাদের হয়তো বেস্ট মানে ফর্মে তারা সবসময় থাকে না। না না, গান তো পাওয়াতেই হবে স্যার। তারা সবাই গান বন্যা বয়ে গেছে স্যার, অনেক অনেক গান শুনলে অনেক সময় একটু গান পায়, একটু গান হোক, তারপর যদি আমার গান পায় তখন গাইবো। আজকে আমার ছেড়ে দাও, লক্ষ্মী লক্ষ্মী ছেলে। মানে এখন সত্যি এখন এখন একদম গান পাচ্ছে না, দেখো উল্টো পাল্টা কথাও বলছি, নার্ভাস হয়ে গেছি কোথায় তোমরা গান গাইতে বলছো বলে। তোমরা সুপ্রিয় স্যারকে ধরো, সুপ্রিয় স্যার তো ধরবেই নিশ্চয়ই, আমিও ধরবো তোমাদের সাথে। তাহলে পারফরমেন্সের পর আপনাকে একটা ট্রাই করতেই হবে স্যার। আচ্ছা ঠিক আছে, নিজেকে মোটিভেট করা, আমি মোটিভেট করা চালিয়ে যাই, ততক্ষণ সুপ্রিয়কে দাও। ঠিক আছে। সুপ্রিয় স্যারের গানের অনুষ্ঠানে আসার আগে পবিত্র স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করব। তার আগে আমি কিছু কথা বলেই নি স্যারের সম্বন্ধে। বর্তমানে আমরা ভার্চুয়াল ক্লাস করছি। এই ভার্চুয়াল ক্লাস এতটাও সহজ হতো না যদি না এই মানুষটি আমাদের সঙ্গে থাকতেন। তিনি যেমন আমাদের পড়াশোনার ক্ষেত্রে গাইড করেন, তেমনি কলেজের অফিসিয়াল কর্মকাণ্ড আমাদের সাহায্য করে থাকেন, তেমনি আমাদের প্রদান করে থাকেন মরাল সাপোর্ট। দিন কয়েক আগে আমাদের পদার্থবিদ্যা বিভাগের স্টুডেন্ট ওয়েবিনারটি সফলভাবে সম্পন্ন করার পিছনে অন্যতম প্রধান কারিগর ছিলেন তিনি। ঠিকই ধরেছেন, তিনি আর কেউ নন, আমাদের সকলের প্রিয় পিএম স্যার। আজ আমাদের দাদা দিদি সহপাঠী এবং আমাদের শিক্ষক শিক্ষিকা মন্ডলীর জন্য একটি চমক আছে। ঠিকই শুনছেন, চমক। আজ পিএম স্যারের শুভ জন্মদিন। স্যার, আমরা সকলের তরফ থেকে আপনাকে জানাই শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আমরা গর্বিত আপনার মতো স্যারকে আমাদের এইচওড হিসেবে পেয়ে। এখন স্যারকে অনুরোধ করব এই শুভ মুহূর্তে কিছু কথা বলার জন্য। আচ্ছা মইনা, খুব বেশি বেশি বলে ফেললে বলে মনে হলো। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, যাকে খুব একটু বেশি বোধহয় বললে, যাক, শুনতে আমার ভীষণ ভালো লাগলো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অসংখ্য ধন্যবাদ জানাই যে আজকে এই ধরনের একটা অনুষ্ঠান অ্যারেঞ্জ করবার জন্য। আমাদের খুবই ভালো লাগছে। আমরা অ্যাকচুয়ালি অভ্যস্ত ছিলাম যেরকম ভাবে সেলিব্রেট করতে, তোমরা ল্যাবটা ভালো করে সাজাতে, খাওয়া দাওয়া হতো, সেগুলো তো আমরা মিস করছি। কিন্তু তা হলেও আজকে একটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে যে কয়েকজন পুরনো ছাত্র আজকে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, এবং সেটা সম্ভবত এই ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠানটা হচ্ছে বলেই হয়তো সম্ভব হয়েছে। যাক, এটা একটা নতুন করে একটা পাওয়া। তোমরা আমাদের অনেক অনেক আশীর্বাদ, অনেক ভালোবাসা, অনেক শুভকামনা নিও। আর এত কিছু তো বলতে হবে আমাকে, তো তিলকদা অনেক সুন্দরভাবে, তিলক তোমাদের টিএসআর সুন্দরভাবে বললেন। এরপর আর কোনো কথা বোধহয় আমার তরফ থেকে বলবার থাকে না। তবুও দু একটা কথা তোমাদেরকে বলি। যদি তোমাদের সাকসেস সম্পর্কে কিছু বলি, যে আমরা তো প্রায়ই বলি যে তোমরা সাকসেসফুল হও জীবনে, তোমরাও চাও জীবনে সাকসেসফুল হতে, সকলেই চায় জীবনে সাকসেসফুল হতে। কিন্তু সাকসেস জিনিসটা কি, সাকসেস কিভাবে তুমি ডিফাইন করতে পারো, কিভাবে ডিফাইন করবে, এই ব্যাপারে তিলক অলরেডি বলেছে। তো যদি মনে করে আমি তোমাদের প্রশ্ন করি, তোমরা এখন পড়াশোনা করছো, ফিজিক্স অনার্স করছো, তো তোমরা নিজেদেরকে কখন সাকসেসফুল মনে করবে? সবাই হয়তো নয়, কিন্তু কয়েকজন হয়তো বলবে যে আমরা সাকসেসফুল নিজেদের মনে করব যখন আমরা একটা ভালো মনের মতো একটা কাজ পাবো। সে মনের মতো কাজটা পার্সন টু পার্সন তোমাদের ভ্যারি করতেই পারে। কিছুদিন পর আমরা কামনা করি, আমরা প্রার্থনা করি যে তোমরা সেই তোমাদের মনের মতো কাজটা পেলে।
খুব ভালো লাগবে তোমাদের, কিছুদিন খুব তোমাদের ভালো লাগবে, তোমরা এনজয় করবে, খুব মজা পাবে, খুব আনন্দ করবে, সেলিব্রেট করবে। কিন্তু আস্তে আস্তে দেখা যাবে যে সেই যে মজা, সেই যে আনন্দ, সেই যে সাকসেস অ্যাচিভ করবার যে আনন্দটা আস্তে আস্তে ফেড আপ হয়ে যাচ্ছে। তো তাহলে সাকসেস জিনিসটা কি? সাকসেস কি সেটাই যেটা তোমরা চাইছো সেটা পেলেই কি তোমরা সাকসেসফুল? এটা বোধহয় ঠিকঠাক ডেফিনেশন হলো না। দ্যাট হোয়াট উই ওয়ান্ট উই গেট, উই আর সাকসেসফুল, সেটা বোধহয় ঠিকঠাক ডেফিনেশন নয়। তাহলে সাকসেসের ডেফিনেশন কি হতে পারে? একটা বেটার ডেফিনেশন কি হতে পারে? একটা বেটার ডেফিনেশন হতে পারে সাকসেসের, সেটা হচ্ছে যে হোয়াট এভার ইউ ডু, তুমি যাই করো না কেন, তোমরা যাই করো না কেন লাইফে, সেটাই যদি তোমরা 100% ইনভলভ হতে পারো, যদি তোমাদের যে ক্যাপাবিলিটি, সেই ক্যাপাবিলিটির ফুল স্কেল ক্যাপাবিলিটি যদি তোমরা ব্যবহার করতে পারো, 100% যদি ইনভলভ হয়ে তোমাদের ফুল স্কেল ক্যাপাবিলিটি, তোমাদের যে পোটেনশিয়াল, সেই পোটেনশিয়ালের যদি 100% কোনো একটা কাজে ব্যবহার করতে পারো, তাহলে ইনডিরেক্টলি বলা যেতে পারে যে তুমি সাকসেসফুল। কারণ তখন তোমাকে আর সাকসেসের পেছনে ভাবতে হবে না, বা সাকসেসের পেছনে তোমাদের আর দৌড়তে হবে না। সাকসেস উইল অটোমেটিক্যালি কাম, হোয়াট এভার ইউ ডু, তুমি যাই করো না কেন অটোমেটিক্যালি আসবে। এখন কোন কাজটায় তোমরা নিজেদেরকে 100% ইনভলভ করতে পারবে, বা তোমাদের যে ফুল পোটেনশিয়াল, সেই ফুল পোটেনশিয়ালটাকে ব্যবহার করতে পারবে কোন কাজে, সেই কাজেই তোমরা তোমাদের 100% দিতে পারবে, 100% ইনভলভ হয়ে কাজ করতে পারবে। যে কাজটা ইউ ট্রুলি কেয়ার ফর, যে কাজটা তুমি সত্যি সত্যি করতে চাও। কাজেই তোমাদেরকে সবার আগে ভাবতে হবে যে তোমরা সত্যিই কি চাও, তোমরা সত্যি জীবনে কি চাও সেটা তোমাদের ভাবতে হবে। এবং সেই ক্ষেত্রে তিলকদা যেমন অলরেডি বলেছেন, একই কথা ঘুরিয়ে ফিরে আমি হয়তো সে কথাই বলছি। তো তোমরা কি চাও জীবনে, সত্যি হোয়াট ইউ ট্রুলি কেয়ার ফর ইন ইউর লাইফ, সেটা ডিসাইড করতে হলে কিন্তু কারো দ্বারা বায়াসড হলে চলবে না। তোমাদের সমাজ, তোমাদের বন্ধু বান্ধব, এমনকি তোমাদের মা বাবা, এমনকি আমাদের দ্বারা, মানে টিচার্সদের দ্বারা কারো দ্বারা বায়াসড হলে চলবে না। ইউ হ্যাভ টু থিঙ্ক ইউর সেলফ। এবং যখন ইউ ডু, অবশ্যই এটা তো খুবই সত্যি কথা যে তোমরা যদি জীবনে খুব বড় কিছু করতে চাও, খুব ভালো কিছু করতে চাও, তাহলে যে কাজটা করবে সে কাজটা যদি তুমি সত্যি সত্যি তুমি সেই কাজটা ভালোবেসে করো, তবেই একটা বড় কিছু, একটা অর্থবহ কিছু করতে পারো। তো সাকসেসফুল হওয়ার একটা সূত্র হচ্ছে, বলা যেতে পারে যে এইভাবে তোমরা তোমাদের জীবনের লক্ষ্যটাকে স্থির করো। আর একটা কথা হচ্ছে যে লক্ষ্য তো স্থির হলো, কিন্তু যে এই যে বললাম তোমাদের যে ফুল পোটেনশিয়াল, তোমাদের যে ক্ষমতা, শরীর এবং মনের যে যতটুকু ক্যাপাবিলিটি, সেইটাকে 100% ব্যবহার করতে হবে। এখন সেই জন্য আমাদের এই শরীর এবং মনকে সব থেকে ভালোভাবে যে ব্যবহার করতে হবে, এটা খুব একটা সহজ কথা নয়। কারণ তোমাদের কাছে সফিস্টিকেটেড ফোন আজকাল প্রায় সকলের কাছেই আছে, একটা সফিস্টিকেটেড গ্যাজেট, ওকে, ছোট্ট একটা পোর্টেবল গ্যাজেট, যেটা দিয়ে অনেক অনেক কিছু করা যেতে পারে। কিন্তু ভেবে দেখো যে সব থেকে সফিস্টিকেটেড গ্যাজেট, দ্য মোস্ট সফিস্টিকেটেড গ্যাজেট অন দিস আর্থ, সেটা কি? দিস ইজ নাথিং বাট দ্য হিউম্যান ফর্ম। আমাদের এই যে হিউম্যান মেকানিজম, হিউম্যান বডি অ্যান্ড হিউম্যান মাইন্ড, দ্যাট ইজ অ্যাট দ্য পিক অফ ইটস ইভলিউশন। তো এই যে সফিস্টিকেটেড গ্যাজেট যেটা আমাদের আছে অলরেডি, আমাদের হিউম্যান বডি এবং হিউম্যান মাইন্ড, এটাকে শার্পেন করতে হবে। এটাকে যতটা সম্ভব, এর যে ক্যাপাবিলিটি, আজকে যেটুকু ক্ষমতা তোমাদের আছে, সেই ক্ষমতাটাকে সেটার থেকে বাড়িয়ে এটাকে অনেক বেশি ঘষে মেজে আরো বেশি ভাবে যাতে এটাকে ব্যবহার করা যেতে পারে, সেটা তোমাদের চেষ্টা করতে হবে। কারণ ওই যে একটা কথা বললাম, দ্য হিউম্যান বডি অ্যান্ড হিউম্যান মাইন্ড, দিস ইজ অ্যাট দ্য পিক অফ দ্য ইভলিউশন অন দিস ওয়ার্ল্ড, এটা তোমরা মানবে। কাজেই সেইটা তোমাদের করতে হবে, এবং শুরু করতে হবে এখনই। কারণ তোমাদের বয়স এখন যথেষ্ট কম। আমাদের অনেক বয়স হয়েছে, আমাদের এসব কথা বলবার মতো তখন কেউ ছিল না, কিন্তু যাকে সেসব কথা যেটা চলে গেছে সেটা চলে গেছে। কিন্তু আমরা যেটা রিয়েলাইজ করছি যে এই যে তোমাদের যে ক্যাপাবিলিটি, সেই ক্যাপাবিলিটিটাকে আরো অনেক অনেক বেশি শার্পেন করতে হবে, এবং এটা করাটা এখন থেকেই তোমাদের শুরু করতে হবে।
এবং দিনের বেশ খানিকটা সময় তোমাদের এর পেছনে ইনভেস্ট করতে হবে। তোমাদের এই যে দ্য মোস্ট সফিস্টিকেটেড গ্যাজেট অন দিস প্ল্যানেট, যেটা তোমরা তোমাদের সঙ্গেই ক্যারি করছো, এটাকে আরো বেশি শার্পেন করো, আরো বেশি কর্মক্ষম করো, এবং তখন সেই সময় তোমরা যা কিছু করবে সেখানে সোনা ফলতে বাধ্য। তো এইটুকুই আমি বলবো। আর আরো বলবো যে যখন আমাদের ক্লাস শুরু হবে আমাদের কলেজে গিয়ে, তখন যে খাওয়া দাওয়াটা বাকি রয়ে গেল, সেটা নিশ্চয়ই তখন সেই খাওয়া দাওয়াটা আমাদের হবে। আবার তোমাদের সকলকে আমাদের শুভেচ্ছা জানাই, তোমরা জীবনে সাকসেসফুল হও, এটুকু বলে আর এখানেই শেষ করছি। তোমরা অনুষ্ঠানটা চালিয়ে নিয়ে যাও। থ্যাংক ইউ ফর অ্যারেঞ্জিং দিস প্রোগ্রাম টু অল। অসংখ্য ধন্যবাদ স্যার আপনার এই মূল্যবান বক্তব্য আমাদেরকে দেওয়ার জন্য। স্যার, চ্যাট বক্সে একটা কথা ভরে যাচ্ছে, আপনার একটি আবৃত্তি সবাই শুনতে চাইছে। আমরা সকলে বাধিত হব যদি একটি কবিতা আপনি আবৃত্তি করে শোনান। আচ্ছা সে শোনাবো, কিন্তু তার আগে একটা গান টান কিছু হোক। তোমাদের মধ্যে কেউ তো গান গাইবার কথা ছিল, তাই না? স্যার, আপনি না হয় আবৃত্তি দিয়ে একটা সূচনা করুন। ও আচ্ছা, ঠিক আছে, দাঁড়াও। এক মিনিট। তোমরা তিলকদাকে দিয়ে গান গাওয়াতে পারলে না, আর আমাকে দিয়ে আবৃত্তি করিয়ে নিচ্ছ। স্যারও গান গাইবেন? মানে ভালো করে চেপে ধরো, টিএসআর কে ভালো করে চেপে ধরো। টিএসআর খুব ভালো গান গান, এটা আমরা জানি। হ্যাঁ, তো ভালো করে ওনাকে বলো, ওনাকে একটা গান গাইতে অবশ্যই। যাক আমি একটা কবিতা বলি। কবিতাটা হচ্ছে কবির বয়স, রবীন্দ্রনাথের লেখা কবির বয়স। ওরে কবি, সন্ধ্যা হয়ে এলো, কেশে তোমার ধরেছে যে পাক, বসে বসে ঊর্ধ্ব পানে চেয়ে শুনতেছ কি পরকালের ডাক। কবি কহে, সন্ধ্যা হলো বটে, শুনছি বসে লয়ে শ্রান্ত দেহ, এপারে ওই পল্লী হতে যদি আজও হঠাৎ ডাকে আমায় কেহ, যদি হোথায় বকুল বনচ্ছায়ে মিলন ঘটে তরুণ তরুণীতে, দুটি আঁখের পরে দুইটি আঁখি মিলিতে চায় দুরন্ত সঙ্গীতে, কে তাহাদের মনের কথা লয়ে বীণার তারে তুলবে প্রতিধ্বনি, আমি যদি ভবের কূলে বসে পরকালের ভালো মন্দই গণি। সন্ধ্যা তারা উঠে অস্ত গেল, চিতা নিবে এলো নদীর ধারে, কৃষ্ণপক্ষে হলুদ বর্ণ চাঁদ দেখা দিল বনের একটি পারে, শৃগাল সভা ডাকে ঊর্ধ্ব রবে পুরো বাড়ির শূন্য আঙিনাতে, এমন কালে কোন গৃহত্যাগী যেথায় যদি জাগতে আসে রাতে, জোর হস্তে ঊর্ধ্বে তুলি মাথা চেয়ে দেখে সপ্ত ঋষির পানে, প্রাণের কুলে আঘাত করে ধীরে শক্তি সাগর শব্দবিহীন গানে, ত্রিভুবনের গোপন কথা খানি কে জাগিয়ে তুলবে তাহার মনে, আমি যদি আমার মুক্তি নিয়ে যুক্তি করি আপন গৃহকোণে। কেশে আমার পাক ধরেছে বটে, তাহার পানে নজর এত কেন, পাড়ার যত ছেলে এবং বুড়ো সবার আমি এক বয়সী যেন, ওষ্ঠে কারো সরল সাদা হাসি, কারো হাসি আঁখির কোণে কোণে, কারো অশ্রু উছলে পড়ে যায়, কারো অশ্রু শুকায় মনে মনে।
কেউ বা থাকে ঘরের কোণে দুহে, জগৎ মাঝে কেউ বা হাঁকায় রথ, কেউ বা মরে একলা ঘরের শোকে, জনারণ্যে কেউ বা হারায় পথ। সবাই মুড়ে করেন ডাকাডাকি, কখন শুনি পরকালের ডাক। সবার আমি সমান বয়সী যে, চুলে আমার যত ধরুক পাক। ধন্যবাদ স্যার, এত সুন্দর একটি কবিতা আমাদেরকে শোনার জন্য। সত্যি একটা অন্য মাত্রায় চলে গেল আমাদের অনুষ্ঠানটা। এখন আমরা এমন একজন মানুষকে ডাকবো, সেই মানুষের ভূমিকা আমার কাছে এবং আমার মতো অনেক স্টুডেন্টের কাছে একটু আলাদা। যদি ব্যক্তিগতভাবে আমার কথা বলা যায়, তাহলে বলা যায় যে কি আমি 11-12-এ বায়োলজি স্টুডেন্ট ছিলাম, তাই কম্পিউটার সায়েন্স কি, কোডিং কি তা আমার জানা ছিল না। কিন্তু যথারীতি ফার্স্ট সেমিস্টারে কোডিং থাকে আমাদের, কিন্তু সেই কোডিংকে এত ইন্টারেস্টিং আর সুন্দর করে তুলেছেন যেই স্যার, সেই স্যার অন্য কেউ নয়, আমাদের সবার প্রিয় এসডি স্যার। আমি তাকে অনুরোধ করব আমাদের কিছু মূল্যবান বক্তব্য দিয়ে বাধিত করার এবং তার সুমধুর কণ্ঠে একটি গান শোনানোর। হ্যালো, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। এক মিনিট দাও। হ্যাঁ, খুবই ভালো লাগছে। মন থেকে একটা খুব ইচ্ছা ছিল একদিন রিইউনিয়ন করার, তো করতে পারিনি বিভিন্ন কারণে। আজকে কিছু পুরনো স্টুডেন্ট আমি দেখতে পাচ্ছি, তো খুবই ভালো লাগছে। মানে এটা যদি সত্যি রিইউনিয়ন হতো, তাহলে এটা হয়তো আরো সাকসেসফুল হতো, হয়তো আরো বড় কিছু হতো। সাকসেসফুল তো অবশ্যই, কিন্তু আমি একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে টিচার্স ডে সেলিব্রেশন হচ্ছে তো আজকে। তো ঢুকে থেকে আমি 2-3 জন স্টুডেন্ট ছাড়া শুধু টিচারদেরই শুনছি পারফর্ম করতে। তো আমি স্টুডেন্টদের কাছে কিছু পারফরমেন্স শুনতে চাই। আমি এখন রাখছি, তোমাদের পারফরমেন্স শুনবো। আর যে ইন্ট্রোডাকশনটা আমাকে দিলে, তাতে তো আমি কম্পিউটার সায়েন্সের টিচার মনে হচ্ছে। যাই হোক, ঠিক আছে, ওকে। তোমরা তোমাদের কিছু করো, কিছু শোনাও আমাদের। আসলে স্যার, আমাদের অনুষ্ঠানটাকে আমরা দুটি ভাগে ভাগ করেছিলাম। আগে আমাদের যাদের উদ্দেশ্যে এই অনুষ্ঠান, সেই শিক্ষকদের কিছু শোনার আমাদের ইচ্ছা ছিল, সকলের ইচ্ছা ছিল, এবং তারপরে আমাদের ট্রিবিউট তাদেরকে দেওয়ার ইচ্ছে ছিল। আচ্ছা, ঠিক আছে, তাহলে শোনো। কম্পিউটার প্রোগ্রামিং আর গান ছাড়া তো আমি আর কিছু পারি না, কাজেই গানটা এখন করি, গানটা শোনো। আচ্ছা, সাউন্ডটা যদি কোনো প্রবলেম হয়, আমি আসলে এই সেটআপে প্রথম করছি, তোমরা একটু আমাকে জানাও যে সাউন্ড চেকটা ঠিক আছে কিনা। যদি খুব বেশি লাউড লাগে তাহলে আমাকে জানাবে। ব্যাকগ্রাউন্ডে একটা কিছু বেজে উঠলো, শুনতে পেলে? এটা কি খুব জোর লাগছে? না স্যার, মিডিয়াম আছে। ঠিক আছে। कैसी है पहेली, हाय कभी ये हंसाए कभी ये रुलाए। जिंदगी कैसी है पहेली, हाय कभी ये हंसाए कभी ये रुलाए।
कभी देखो मन नहीं जागे, पीछे पीछे सपनों के भागे हो, कभी देखो मन नहीं जागे, पीछे पीछे सपनों के भागे। एक दिन सपनों का राही चला जाए सपनों के आगे, कहाँ जिंदगी कैसी है पहेली आए, कभी ये हंसाए कभी ये रुलाए। जिन्होंने सजाए यहाँ मेले, सुख सुख संग संग झेले, ओ जिन्होंने सजाए यहाँ मेले, सुख दुख संग संग झेले, वही चुनकर खामोशी यूं ही चला जाए अकेले, कहाँ जिंदगी कैसी है पहेली आए, कभी ये हंसाए कभी ये रुलाए। जिंदगी कैसी है पहेली आए, कभी ये हंसाए कभी रुलाए। ঠিক আছে শান্তি স্যার, আমরা শিওর যে যদি এটা মঞ্চে হতো হাততালির বন্যা বয়ে যেত, কিন্তু এখানে হাততালির জায়গাটা নিয়ে নিয়েছে চ্যাট বক্স, প্রশংসায় ভরে যাচ্ছে স্যার। হ্যাঁ সেটা অবশ্যই দেখতে অসংখ্য ধন্যবাদ আপনার এই সুন্দর গান আমাদের শোনার জন্য। স্যার এবার আমরা তিলক স্যারকে অনেকটা সময় দিয়েছি, এবার কিন্তু আর ছাড়বো না, এবার আমরা গান শুনবো তিলক স্যারের। স্যার আছেন? কোনো কারণে তিলক স্যার আমাদের সঙ্গে হয়তো যোগাযোগ করতে পারছেন না। আমি এখন সঞ্চালনার দায়িত্ব তুলে দেব আমার সহ সঞ্চালক মৈনাকের হাতে। এই মুহূর্তে আমরা আমাদের সঙ্গে পেয়েছি এনসিবি স্যারকে, তো এনসিবি স্যারকেও কিছু বলার জন্য অনুরোধ করব। হ্যাঁ, থ্যাংক ইউ ময়না। প্রথমেই আমি তোমাদের সবাইকে আমার শুভেচ্ছা জানাই এবং আশা করি তোমরা জীবনে অনেক ভালো হবে। আমার একজন টিচারের কথা খুব মনে পড়ে, যে উনি বলেছিলেন যে স্টুডেন্টস আর দ্য টিচার অফ দ্য টিচার, এবং এই সমাজের আরো উন্নতি হচ্ছে কারণ টিচার স্টুডেন্টরা অনেক বেশি শেখে, টিচাররা যা শিখে গেছে তার থেকে আরো বেশি শেখে, তার জন্য আমাদের এত ডেভেলপমেন্ট হয়, এত প্রোগ্রেস হয়। কাজেই তোমরা অবশ্যই সেই পথেরই প্রতীক, সেটা অনেক সাফল্য মণ্ডিত করে তুলবে বলবো আমার বিশ্বাস। এখানে তিলকরা আমাদের অনেক
কথা বলে গেছেন এবং অত্যন্ত সেটা খুবই উপযুক্ত বলে আমার মনে হয়। তার সঙ্গে আমার সব থেকে বেশি যেটা ভালো লাগছে সেটা হচ্ছে যে আমাদের যে টাইমটা আমরা কাটাচ্ছি সেটা কিন্তু আনলাভিং পাই, এবং আমি মনে করি যে এই সিচুয়েশনটা এমনই যে বন্ধু বান্ধবের সহযোগে যে কলেজ লাইফটা কাটানোর যে আনলাভিং সিচুয়েশন সেটা অনেকটাই আমরা এফেক্টেড হচ্ছি, স্টুডেন্টরা এফেক্টেড হচ্ছে। পার্টিকুলারলি আমি ফেস টু ফেস পৃথিবীতে আমার হচ্ছি এবং তোমাদের সামনে থেকে কাছে থেকে যে পড়ানোর যে আনন্দটা আমি অনেক মিস করি, যেটা অনলাইনে হয়ে ওঠে। যাই হোক, আমি আশা রাখবো তোমরা আরো অনেক করবে, এবং সবথেকে বড় জিনিস যেটা এখনকার দিনে যেটা সবার মাথায় একটা সাইড করে দিতে বলে একটা ঠিকঠাক জায়গায় বা জব রিলেটেড আমরা যেন একটা ভালো জব পাই, যেটা পবিত্র করলো যে একটা জব একটা ইয়ে থাকে প্রত্যেকের একটা টেন্ডেন্সি পাওয়ার। আমি এই কথা নিয়ে একটাই বলবো যে তোমরা এমন একটা সাবজেক্টে পড়েছো ফিজিক্স, যেখানে শুধু অন্য যে দিকে না থাকে তুমি যদি নিজেদের কনসেন্ট্রেট করো তোমরা অবশ্যই সাকসেসফুল হবে, এটুকু আমার বিশ্বাস। ফিজিক্স এমনই একটা সাবজেক্ট, প্রচুর ওপেনিংস আছে, কাজে তোমরা যদি নিজের সাবজেক্টটা ঠিকঠাক করে পড়াশোনা করো, আই হোপ, আমার দৃঢ় বিশ্বাস, শুধু আশা কেন করবো, আমার বিশ্বাস তোমরা জীবনে অবশ্যই সফলতা পাবে। আর আমাদের আশীর্বাদ তোমাদের মাথায় সবসময় আছে, এটুকুই আমি প্রার্থনা করি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যার। এই মুহূর্তে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি আমাদের প্রিন্সিপাল ম্যামকে। আমি তৃতীয় সেমিস্টারের ছাত্র। করোনার করুণ প্রভাবে আমার কলেজে ক্লাস করার সৌভাগ্য এখনো পর্যন্ত হয়নি আমাদের প্রিন্সিপাল ম্যাডামের সঙ্গে সাক্ষাৎ করার, কিন্তু কলেজে ভর্তি হওয়ার আগে ব্যক্তিত্বময় কণ্ঠে তার বক্তৃতা শুনেছি। কলেজের ওয়েবিনারে আবার সৌভাগ্য হয়েছে তার কথা শোনার। তাই আমাদের ফিজিক্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে শ্রদ্ধেয় প্রিন্সিপাল ম্যাডামকে অনুরোধ করব কিছু বক্তব্য রাখার জন্য। এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে তোমরা যেরকম একটা অনুষ্ঠান আয়োজন করেছো, নিজেদের মতন করে টিচারদের প্রতি শ্রদ্ধা জানানোর যে ব্যবস্থা তোমরা করেছো, সেটার জন্য তোমাদের অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আমার সহকর্মীদের, ডিপার্টমেন্টের অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা যারা আছেন তাদের, যদিও টিচার্স ডে কিছুদিন আগেই হয়ে গেছে, তবু টিচার্সদের জন্য কোনো নির্দিষ্ট ডে হয় বলে আমি বিশ্বাস করি না। কারণ টিচাররা সবসময় স্টুডেন্টদের কাছে তাদের অভিভাবক, এবং স্টুডেন্টরা সবসময় টিচারদের কাছে তাদের সন্তান প্রতিম। আর এই অভিভাবক আর সন্তানের যে সম্পর্ক, এটা কোনো নির্দিষ্ট দিনের গণ্ডিতে বাঁধা থাকে না। এটা একটা পরম্পরা, আমাদের সভ্যতার, আমাদের সংস্কৃতির পরম্পরা, যেখানে 365 দিনই আমরা এক বৃত্তের মধ্যে আবদ্ধ আছি এবং আবর্তিত হচ্ছি এই পরম্পরার মধ্যে। ছাত্র এবং শিক্ষকের দেওয়া নেওয়া এবং শিক্ষা আর শিক্ষিত হওয়ার যে বৃত্ত, টিচার ছাড়া ছাত্র যেমন সম্পূর্ণ নয়, ছাত্র ছাড়াও টিচার সম্পূর্ণ নন। সুতরাং এই সম্পূর্ণ বৃত্তটা তৈরি করতে গেলে আমাদের কন্টিনিউয়াস একটা কোঅপারেশন, কন্টিনিউয়াস একটা কোঅর্ডিনেশনের প্রয়োজন হয়, এবং সেই কোঅর্ডিনেশন, সেই সাহচর্য তোমরা সবসময় পেয়ে আসছো, ভবিষ্যতেও পাবে। আমি খুব নিশ্চিত যে তোমাদের ডিপার্টমেন্টের যে সমস্ত অধ্যাপক অধ্যাপিকারা আছেন তারা ভবিষ্যতেও তোমাদের যে কোনো রকম সমস্যা বা যে কোনো রকম প্রয়োজনে তোমাদের পাশে এখন যেমন আছেন সারা জীবন থাকবেন। এবং তোমাদের কাছ থেকেও আশা করব ছাত্র সুলভ ব্যবহার, এবং ভবিষ্যতে শিক্ষকদের সঙ্গে যোগাযোগ রাখা, তাদেরও কিছু মানসিক প্রয়োজন থাকে, সেগুলো
চিন্তা ভাবনা করা এবং সেগুলোর ব্যাপারে তাদেরকে কোঅপারেট করা। তোমরা নিশ্চয়ই করবে, এই আশা রাখি। এবং আবার ধন্যবাদ জানাই সকলকে তোমাদের এই অনুষ্ঠান আয়োজন করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে ডাকার জন্য। চলুক অনুষ্ঠান। ধন্যবাদ ম্যাম, আমাদের এই অনুষ্ঠানে থাকার জন্য, আপনার মূল্যবান সময়ের মধ্যে থেকে কিছুটা সময় আমাদেরকে দেওয়ার জন্য। আমাদের অনুষ্ঠানের সূচনা করব আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের। আমরা এতক্ষণ শুনলাম আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক ও অধ্যাপিকাদের বক্তব্য, তাদের গান, তাদের মূল্যবান কথা। অনেকক্ষণ ধরে কথা বলে চলেছি, একটি কবিতা আবৃত্তি করতে আমার বড় ইচ্ছে করছে। আমি এখন পরিবেশন করব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বাউল। দূরে অশ্বত্থতলায় পুতিরি কোনটিখানি গলায়, বাউল দাঁড়িয়ে কেন আছো সামনে আঙি নাতে, তোমার একতারাতি হাতে তুমি সুরে লাগিয়ে নাচো, পথে করতে খেলা আমার কখন হলো বেলা, আমার শাস্তি দিল তাই ইচ্ছে কোথায় নাবে, কিন্তু ঘরে বন্ধ চাবি আমার বেরোতে পথ নাই, বাড়ি ফেরার তরে তোমার কেউ না তারা করে, তোমার নাই কোনো পাঠশালা সমস্ত দিনে কাটে, তোমার পথে ঘাটে মাঠে তোমার ঘরে নেই তালা, তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে, আমার মন যেন পায় ছুটে। ওগো তোমার নাচে যেন ঢেউয়ের দোলা আছে, ঝড়ে গাছের লুটো পুটে, অনেকে দূরের দেশ আমার চোখে লাগায় রেশ, যখন তোমায় দেখি পথে দেখতে যে পায় মন যেন নাম না জানা বন, কোন পথ হারা পর্বতে হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি অমনি ছিলাম ছাড়া, সেদিনই গেল ছেড়ে আমার পথ নিল কে কেড়ে, আমার হারালো একে তারা কে নিল গো টেনে, আমার পাঠশালাতে এনে আমার এলো গুরু মশাই, মন সদা যার চলে যত ঘর ছাড়াদের দলে, তারে ঘরে কেন বসায়, কত আমায় ভাই তোমার গুরু মশাই নাই, আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাঁটে, তোমার বুকের এক তারাটে তোমায় ওই তো পড়া দেবে, তোমার কানে কানে ওরি গুনগুনানি গানে, তোমায় কোন কথা যে কয় সব কি তুমি বোঝো, তার মানে যেন খোঁজো কেবল ফিরে ভুবনময়, ওরই কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি, তোমার খ্যাপা পায়ের ছুটে, ওরি সুরের বলে তোমার গলার মালা দোলে, তোমার দোলে মাথার ঝুঁটে, মন যে আমার পালায় তোমার একতারা পাঠশালায়, আমায় ভুলিয়ে দিতে পারো, নেবে আমায় সাথে এসব পণ্ডিতের এই হাতে, আমায় কেন সবাই মারো, ভুলিয়ে দিয়ে পড়া আমার শেখাও সুরে গড়া, তোমার তালা ভাঙার পাট আর কিছু না চাই, যেন আকাশ খানা পায়ে আর পালিয়ে যাবার মা, দূরে কেন আছো দ্বারের আগল ধরে নাচো, বাউল আমার এইখানে সমস্ত দিন ধরে যেন মাতন ওঠে ভরে, তোমার ভাঙনে লাগা গানে, তোমার ভাঙনে লাগা গানে, তোমার ভাঙনে লাগা গানে। এতক্ষণ আমরা কবিতাটা শুনলাম, আমাদের মহামান্য অধ্যাপক অধ্যাপিকাদের মূল্যবান কথা শুনলাম, তাদের গান শুনলাম। এবার একটু ক্লাসিক্যাল গান শুনলাম। এখন ক্লাসিক্যাল গান বিস্থাপনায় আমাদের কলেজের প্রাক্তন ছাত্রী, আমাদের দিদি দেবদী।
অত্যন্ত সুন্দর একটি গান শুনলাম আমরা যাবো আমাদের অনুষ্ঠানের পরবর্তী অনুষ্ঠান সূচিতে। অনেকক্ষণ আমরা গান শুনলাম, আবৃত্তি শুনলাম, তবে আরেকটি নাচ দেখার পালা। এখন রবীন্দ্র নৃত্য পরিবেশনায় আমাদের দিদি, আমাদের প্রাক্তন ছাত্রী রিয়া গোস্বামী। সুন্দর নৃত্য দেখলাম আমরা। এতক্ষণ আমরা প্রায় 3টে গান শুনে ফেলেছি। আমাদের স্যার আমাদের আধুনিক গান শোনালেন, দেবলানন্দী আমাদের একটি ক্লাসিক্যাল গান শোনালেন। এবার একটি লালন গীতির পালা। সঙ্গীত পরিবেশনে আসছে আমার সহপাঠী, আমার বন্ধু, ফার্স্ট সেমিস্টার থেকে নির্ময় দাসধিকারী। নমস্কার, আমি আজকে একটি লালন গীতি পরিবেশন করে শোনাচ্ছি। এক হাতে যেমন কালী বাজে না, তেমন গুরুশিষ্য উন্নয়ন ছাড়া জ্ঞানের প্রসারও ঘটে না। বাউল সম্রাট লালন সাহেবী প্রায় গানে এই কথাই বলেছেন। এক হাতে যদি বাজিতে পারি তবেই কেন্দ্রে হাত লাগাও, যে জ্ঞান শিষ্য হয় গুরুর মনে খবর লয়।
যে যেন শিষ্য হয় গুরু আমার খবর লয়, যে যেন শিষ্য হয় গুরু আমার খবর লয়, তার হাতে যদি বাজতে পারি তবে কেন্দ্রে হাত লাগায়। যে যেন শিষ্য হয় গুরু আমার খবর লয়, যে যেন শিষ্য হয় গুরু আমার খবর লয়। গুরু শিষ্যের ধারা যেমন চাঁদের কোলে থাকে তারা, গুরু শিষ্যের ধারা যেমন চাঁদের কোলে থাকে তারা। কাঁচা গাছে ঘুমে যারা, কাঁচা গাছে ঘুমে যারা গুরু না ফিরলে ঘটে তাই। ও যেন শিষ্য হয় গুরু আমার খবর লয়, যে যেন শিষ্য হয় গুরুর মনের খবর লয়। গুরু শিষ্য প্রেম করা মুখের মধ্যে খাওয়া ধরা, গুরু শিষ্য প্রেম করা মুখের মধ্যে খাওয়া ধরা। সুরভূত লালন তেরা, সুরভূত লালন তেরা এমনই প্রেম করা চাই। যে যেন শিষ্য হয় গুরু আমার খবর লয়, যে যেন শিষ্য হয় গুরু আমার খবর লয়, এক হাতে যদি বাড়িতে পারি তবে কেন্দ্রে হাত লাগায়। যে যেন শিষ্য হয় গুরু আমার খবর লয়, যে যেন শিষ্য হয় গুরু আমার খবর লয়, যে যেন শিষ্য হয় গুরু আমার খবর লয়। সুন্দর একটি গান শুনলাম আমরা। আমার মনে হয় যখন একজন কবি তার নিজের লেখা কবিতা পাঠ করেন তখন তার মাহাত্ম আলাদাই হয়। সেই মাহাত্ম এখন আপনাদের সামনে তুলে ধরতে আজকে আমাদের দাদা এই কলেজের প্রাক্তন ছাত্র আমির বাংলা। আমি তাকে দেখে নেব এবং অনুরোধ করবো কিছু বলার জন্য। ধন্যবাদ। নমস্কার, শুভ সন্ধ্যা। সকলকে শিক্ষক দিবসের শুভেচ্ছা। সবাই খুবই সুন্দর প্রদর্শন করছে এবং ভালো বলতে আসতে আসছে। যাই হোক, আজ আমি আমার স্বরচিত কবিতা নির্বাণের থেকে অনির্বাণ কবিতার একটি অংশ অনির্বাণ পাঠ করে শোনাব। ধন্যবাদ এবং আমি কণ্ঠলক্ষ বন্ধু আইনটা প্লে করতে। অনির্বাণ মৃত্যুর ওপর স্তম্ভ দেখি কিসের স্তরে আসে স্মৃতি, শূন্য বাজার শূন্য তাতে খুঁজে মরে বিদেশ কিছু। লোকে বলে আজের কথা জন্মালে মরতে হবে, তবে আমি পাই না ভেবে জন্মটা হলেই কবে। জন্মের আগেও কেমন, মরণের পরেই বা কই, আমি আগে ছিলাম কিনা বুঝবার উপায় তাকে। মরণের উপায় জেনে পড়েছি এখন সারে, আমি তবে স্বরূপটাকে যেদিনের সময় বাদে। যে শিশু জন্ম ছিল সে শিশু মরল কোথায়, যে ঘুরে মরল আগে সে ঘুরের জন্ম কোথায়। এই আমি তো তাদের মাঝে একটু খুশি হওয়ার মায়া, হাতে খুশি রাতে থাকি কোথায় বলো তাহার ছায়া। আজও আমি হাতখানি দেয় দার্শনিকের কথা নিয়ে, আগে সে পথের কবি কথা আমার ভাগ্য বলে। কিন্তু শুধু তারই নদী তার যাওয়াটা নিয়ে দিতে, বাকিরা সব মূল্য কোথায় অর্থ খোঁজার পাগলামিতে। মুক্তির প্রশ্ন দেখি কিসের পরে আসিস ভাই, চল আমি তোর সঙ্গে যাব, প্রতিক্ষণে যেমনটা যায়। নমস্কার। এরপর আমাদের সংস্কৃত পর্যায়ে কাজ করে শোনাবে 17 সেমিস্টার 5। 17 প্লিজ। হ্যালো, হ্যাঁ ঠিক আছে, শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ।
শিক্ষকদের নিয়ে আমি ছোট্ট একটা কবিতা লিখেছি। কবিতার নাম হলো প্রকৃতির মধ্যে শিক্ষক। সমাজকে অরঞ্জন শিক্ষিত প্রদান করেন এগিয়ে চলার রথে। তার আর কেউ নাম শিক্ষক সাথে সাথে, তাদের জন্যই সমাজ আজ এত চমৎকার। পুরো জীবনের অমূল্য সময় দান তারা করে তুলেছেন এই শ্রেষ্ঠ খেলায়, তারাই হলেন এই পৃথিবীর চান, তাদের জন্যই বেঁচে আছে আজ। শিক্ষক শুধু নাম কোনো ব্যক্তি বিশেষ, শিক্ষক মোদের চারপাশের সবকিছু, থাকতে হবে শিক্ষা জীবনের আদেশ, শিক্ষাকে গড়ে মোদের পৃথিবীতে। তাই আজকের এই বিশিষ্ট দিনে মূল শিক্ষককে জানাই শতকোটি প্রণাম, তারাই দিয়েছেন আমাকে এত দেরি হলো, তাই সেইটাও লিখে থাকলে তাদের চিরকাল নাম। নমস্কার। তন্ময় হাজরা, ধন্যবাদ। আমাদের এই ফিজিক্স ডিপার্টমেন্টে সুব্রতা অনেক আছে। তেমনই একজন সুব্রতাকে আমি দেখে নিচ্ছি। এই বক্তাকে এতক্ষণ ওরা ফেলে শুনছিলেন এই অনুষ্ঠানকে সফলভাবে চালিয়ে নিয়ে যাওয়ার পিছনে যার হাত, সে মনে হচ্ছে আমি অনুরোধ করবো তার কিছু মূল্যবান বক্তব্য আমাদেরকে শোনানোর জন্য। তার মতো একজন সুন্দর বক্তাকে আমাদের মধ্যে আমরা প্রস্তুতি মানে নিব। ধন্যবাদ। ধন্যবাদ। জ্ঞানটা শুনলে আমার পিতার সামনে জগৎ সবার আগে ভেসে ওঠে, তারা হলেন আমার পিতা মাতা। আমাদের কোলে বসে আমি পৃথিবীতে শুনেছি আমাদের পরিকল্পের প্রতিপাশের গাছপালা এবং মানুষ। তাই আমার বক্তব্য শুরুতে সমস্ত পিতা মাতার জানার অত্যন্ত জানা তাদের প্রিয় কথা শিক্ষা লাভের পর সারা জীবন বন্ধুদের কাছে শিখে এবং শিখে চলেছে। অর্থাৎ আমার প্রাইমারি স্কুলের শিক্ষক হিসাবে, আমার হাই সেকেন্ডারি স্কুলের শিক্ষক হিসাবে, আমার ইউনিভার্সিটি এবং বর্তমানে আমার কলেজের ছাত্র। আমি প্রত্যেককেই জানাই আমার সব শিক্ষককে হবে যাদের কাছ থেকে আমি সারা বিভিন্নভাবে জীবনের কাজ করেছি তাদেরকেও জানাই জানা। শিক্ষক হলেন মানুষ যারা চাহিদা,
স্বাধীনতার অভাব করে, কারণ শিক্ষকদের হাতেই তৈরি হয় আমাদের সর্বপ্রথম মানুষ। শিক্ষায় তৈরি করেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, শিল্পী, সাহিত্যিক, খেলোয়াড়, সকলকে। শিক্ষকরা অনেকটা মোমবাতির মতো, নিজেরা অনুদান পরীক্ষা করে বিভাজিত হন, কিন্তু সমস্যা আলোচিত করেন। বিগত দুর্গাপুজোতে আমরা প্রথমে সমাজের সাথে চলেছি, পৃথিবীর মধ্যে আমরা কাছে পেয়েছি সকল শিক্ষকদের। তারা আমাদের শিক্ষা করে, অনেক পরিশ্রম করে, পবিত্র সংগঠনের আমাদের করেছে। তারা কিন্তু আমাদের পড়াশোনা পুরোপুরি বন্ধ হতে দেয়নি। বলতে বলেন যে আমাদের অনেক শিক্ষক শিক্ষিকারা এমনও রয়েছেন যারা আগে অনলাইন প্রযুক্তি, ইন্টারনেট এগুলি সম্পর্কে এতটা সরবরাহ না থাকলেও আমাদের সাহায্য করার জন্য অক্লান্ত পরিশ্রম করে অনলাইন সার্ভিস ব্যবহার করে আমাদের ফোন করেছেন। তাদেরকে যত শ্রদ্ধায় রেখে যাবো, যত কৃতজ্ঞতা জানাবো, ততই কম হবে। কখনো এক শ্রমিক বন্ধু হয়ে আমাদের জীবনের কঠিন সমস্যাগুলিকে জলের মধ্যে সমাধান করেছেন। কখনো সুবিধা দেবে নির্বাচনের ছাত্রছাত্রীদের সঠিক পথ নির্দেশনা দিয়ে, আবার কখনো বাইরে অসুস্থতার থাকলে আমাদের সঠিক পরামর্শ দেয়। শুধুমাত্র পড়াশোনাই নয়, কোনো শিক্ষক আমাদের খেলাধুলাকে উৎসাহ দেন, কেউ গান শেখান, কেউ বা আঁকতে উৎসাহ দেন। আমাদের হৃদয়ে যে শেখানোর বৃত্তিগুলি আছে সেগুলিকে দাঁড়িয়ে দেবেন শিক্ষকরা। তবে আমার মতে যারা আমাদের লেখাপড়া, গান বাজনা, আঁকা প্রভৃতি শেখান, তারাই কিন্তু আমাদের শিক্ষার মাধ্যম। আমাদের শিক্ষক কিন্তু একজন গান চালক বা গান বাজনাকারী গায়ক থেকে পরিশ্রমের কাজ বেশিরভাগ গান বলতে পড়াশোনাকে বন্ধ করে প্রতিযোগিতা করতে আছে বা চায়ের দোকানে কাজ করে তার থেকে দেখেছেন মোবাইল শিক্ষা। আমাদের শিক্ষা চারিদিকে ছড়িয়ে আছে, প্রত্যেকটা বস্তুর মধ্যে, প্রত্যেকটা প্রাণীর মধ্যে। শুধু চোখ খুলে সেই শিক্ষাকে উপলব্ধি করতে হয়। আমার মনে হয় শিক্ষকদের জন্য একটা গুণ যথেষ্ট হবে, শুধু বাকি শিক্ষকদের জন্য শিক্ষার্থী প্রতিভাবান অনলাইন। আবহাওয়ার ছায়াগুলো চলে আসা প্রবাহমান সম্পর্কে অটুট বন্ধন অক্ষরটা কিন্তু দরকার ছিল। সুনিশ্চিত করুন ভালো থাক বাংলা তথা বিশ্বের সমস্ত শিক্ষক। ধন্যবাদ। ধন্যবাদ মিনা, এই সুন্দর আমাদের সঙ্গে তুলে ধরার জন্য। এখন আমরা দেখে নেব আর এক বক্তাকে, সে আমাদের সহপাঠী, আমাদের ফার্স্ট ইয়ার বিজ্ঞানকে। হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে, নমস্কার, শুভ নমস্কার। আজকের এই বিশেষ অনুষ্ঠানে এখানে উপস্থিত সকল ছাত্রছাত্রীবৃন্দ এবং শিক্ষক শিক্ষিকাদের প্রতি আমার বিনীত শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা নিবেদন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য রাখছি। 5ই সেপ্টেম্বর ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় দিন, কারণ 5ই সেপ্টেম্বরকে শিক্ষক দিবস হিসেবে পালন করে থাকে আপামর ভারতবাসী। এই দিনের মাধ্যমে ভারতবর্ষের সমস্ত শিক্ষক শিক্ষিকার প্রতি সম্মান এবং ভালোবাসা প্রদর্শন করা হয়ে থাকে। বলা হয়ে থাকে একজন মা জন্মদান, কিন্তু সত্যিকারের একজন শিক্ষক জীবন দান করেন, কারণ শিক্ষা ছাড়া একটা জীবন নিঃপ্রাণ। তাই একজন শিক্ষকের এক্সাম্পলটা মোমবাতির সঙ্গে করা যায়। বলা হয় a great teacher light a candle, he continues to light the way for others. অর্থাৎ একটা মোমবাতি যেমন নিজে পুড়ে অন্যের পথ প্রদর্শন করে, ঠিক সেরকম ভাবে একজন শিক্ষক তার মেধা ও প্রতিভার মাধ্যমে অন্যের পথ আলোকিত করেন সারা জীবন ধরে। তাই বলতে হয়
open around and passing around. শিক্ষকতার পেশা খুব সামান্য একটি পেশা, কারণ শিক্ষকরা পৃথিবীর সমস্ত পেশা লোকেদেরকে তৈরি করেন। তাই তো বলা যায় কিছু একটি প্রফেশন দ্যাট ক্রিয়েট অনাদার প্রফেশন। তাই একটিটা অর্থে বলা যায় টিচার্স অফ দি ব্যাকবোন অফ আওয়ার সোসাইটি, কারণ শিক্ষকরাই পারেন একটি সমাজকে সঠিকভাবে পরিচালিত করতে, সমাজের সন্তানদের সঠিক পথে নিয়ে যেতে, তারই সুনাগরিক এবং সঠিক মানুষ হিসেবে পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত করছে। ভারতের যেসব ব্যক্তিবর্গ যারা শিক্ষার আলোকে ভারতবর্ষকে উদ্ভাসিত করেছিলেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন ব্যক্তিবর্গ হলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন, এপিজে আব্দুল কালাম, হরিশ্চন্দ্র ভাগবত প্রভৃতি। এদের মধ্যে যার স্মরণে প্রধানত আমরা শিক্ষা দিবস পালন করে থাকি, তিনি হলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তিনি 1888 সালে 5 সেপ্টেম্বর ভারতের মাদ্রাজে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন ভারতের প্রাক্তন উপরাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতি। তিনি ভারতীয় শিক্ষার ইতিহাসে উজ্জ্বল একটি দৃষ্টান্ত ছিলেন। তিনি ছিলেন একজন বিচক্ষণ দার্শনিক। তার সর্বোপরি যে উদাহরণটা আমরা বলতে পারি, তিনি ছিলেন সত্যিকারের একজন আদর্শ শিক্ষক। তিনি বিলীন করতেন টিচার শুড বি দি বেস্ট মাইন্ড ইন দি কান্ট্রি, অর্থাৎ দেশের সবথেকে সেরা মস্তিষ্কের অধিকারী হচ্ছে এই শিক্ষকরা, কারণ শিক্ষকরাই তৈরি করেন আগামী ভবিষ্যৎ, আগামী দেশ। 1962 সালে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের কিছু গুণাবলীর শিক্ষার্থীরা ওনাকে এসে বললেন, স্যার, আমরা আপনার জন্মদিন কেক কেটে উদযাপন করতে চাই। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এর উত্তরে তার ছাত্রছাত্রীদের বলেছিলেন, instead of celebrating my birthday, it would be my proud privilege if September 5th is observed as Teachers Day. অর্থাৎ তিনি বলেছিলেন, তোমরা যদি আমার জন্মদিনকে অর্থাৎ 7 সেপ্টেম্বরকে আমার জন্মদিন হিসেবে পালন না করে শিক্ষক দিবস হিসেবে পালন করো, তাহলে এটা আমার কাছে অত্যন্ত গর্বের হিসেবে একটি বিষয় হবে। সেই বছর থেকে অর্থাৎ 1962 সাল থেকে এখনো পর্যন্ত ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনকে শিক্ষক দিবস হিসেবে পালন করে গেছে আপামর ভারতবাসী। কিন্তু একদিনের সম্মানে ভালোবাসা প্রদর্শনের মাধ্যমে কি সত্যিকারের সম্মানে ভালোবাসা প্রদর্শন করা হয় আমাদের শিক্ষক মনের প্রতি? তাই একটা দিন ভারত আমাদের জন্য যথেষ্ট। তাই আমি মনে করি শিক্ষকদের বছরে 365টা দিনে শিক্ষক দিবস হিসেবে সম্মান দেওয়া উচিত, কারণ শিক্ষকরা একদিনের জন্য নয়, তিনি সারা জীবনে ছাত্রছাত্রীদের পাশে থেকে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করেন। আজকের এই সংক্ষিপ্ত বক্তৃতা আমি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের একটি বিখ্যাত উক্তির মাধ্যমে পেশ করছি। তিনি বলেছেন, "A life of joy and happiness is possible only on the basis of knowledge and science." নমস্কার। মহাশয় ছেলে আমাদের মাটিতে আসছে অনেকজন বলে নমস্কার, আমি মাওলানা ঘোষ। যাই হোক, আমি বার্ষিক রাগ সিভিল একটি আলাপ বাজিয়ে সামনে চেষ্টা করব। একটি কথা আলোচনা বলে রাখা দরকার, যেহেতু কারোর কাছে বার্ষিক শেখার সুযোগ বা ভাগ্য কোনোটাই হয়ে ওঠেনি, তাই জানি না রাগটা কতটা ফুটিয়ে তুলতে পারবো। তাই যারা করে ভুল ত্রুটি মাধ্যমে করবেন, সেগুলো আমি শুরু করছি।
ছাত্ররা কালিদাসের একটি কবিতা আমাদের শোনাবেন। তার আগে বলি, কালিদাস রায় ছিলেন রবীন্দ্রযুগের বিশিষ্ট রবীন্দ্রানুসারী কবি, প্রাবন্ধিক ও পাঠ্যপুস্তক রচয়িতা। তার রচিত কাব্যগুলির মধ্যে তার প্রথম কাব্য কুন্দ, কিশোরয়, স্বর্ণকূট, উৎসরা ও পূর্ণমতি বিশেষ প্রশংসা লাভ করে। গ্রাম বাংলার রূপকল্পে অঙ্কনের প্রতি আগ্রহ, বৈষ্ণব প্রণতা ও সামান্য তত্ত্বপ্রিয়তা ছিল তার কবিতাগুলির বৈশিষ্ট্য। তার জন্ম 22 মে মাসের 92 এবং মারা গেছেন 24 সালের 29 আগস্টে। তিনি রবীন্দ্র পুরস্কারে লাভ করেছেন। কবি কবিশিক্ষক কালিদাস রায়। বর্ষে বর্ষে জলে জলে আছে বিদ্যা মতে চলে, চলে যায় তারা কলরবে, পরিচয়ের শিখায় কর্মে পরিণত হয় যৌবনের সামলে গৌরব। ভালোবাসি কাছাকাছি নামও তার জেনে রাখি, দেখা হয় লিখি আসলে দর্জনে করি, শিখায় প্রবল করি আসনাকার ভয় কম। কতদিন এই দেখা খবরের সেই পথ রেখা জীবনে তরঙ্গে লিখে যায় জানি না কি কোথায় যাবে, তাই ভাবে তার ক্ষমতা হয়
যেখানে আনালো না কতদিন যতক্ষণে আত্মবিশ্বাস নাহি মনে থাকে দেখতে ডুবে যায় জলে নায়িকা পড়িলে জলে প্রতি ফুলে চূড়া মনে রাখে এই জীবন ভেঙে পড়ে শ্যামলে সদস্য করে স্বাস্থ্যের ভরা বই চলে যায় সৈন্যতা উৎফলতা হয়ে যায় শিক্ষিত কথা উৎফলতা অপরিণীয় আমার জীবনে আজকে শুধু ভগবান পূজায় না বন্দিত রয় করে মৃত্যু করবা তন্দায় ও বাতায়ন আছে দেওয়ার নীলাকাশে জনবদ্ধ পিঞ্জরের পাখি আকাশ করিয়া শুনি মনটার জায়রি মুক্তির কালে খাওয়া করিয়া খাওয়ার মা কেউ চলে যায় পাপ বিস্তৃতি বা পাওনা খোলায় কেউ কালে গৃহকাল শূন্যময় ভাইব পরিকালে ঘনে ঘন চায় নমস্কার আমার ছোটবেলা খুব রাখার হওয়ার ইচ্ছে ছিল এদের সাথে বলতে বলতে রাখার হওয়াটা বলে না সেই সমস্ত অন্তর্গত এবং শুধু বাইরে যাবে এই জন্য ভাবো এমনি জন্য ডাক্তার যেতে চাই ভাবতে হতে চাই সেই ঢাকা ব্যবসা করার ভাষা আমার নেই ওই খাদ্য ভাষা মধ্যে কবিগুলির কাছে কবিগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা জন্ম অনেক ছেলে দিতে রাজি আছি আমি সত্যিকার আলো আমি চালনা থেকে নবগঞ্জে নবগুলো আমি মালদা গেলাম দিলাম মালদা করে আমরা বাড়ি ছিলাম যদি পরে জন্ম পাইবে প্রতি গুরুদেবের রাস্তায় বাড়ি তবে নিজে ওদের নিজেদের করে সত্যিকার আলো যারা থেকে বলে শ্রেণী করে এবং পূজা করে করে যারা ভূমিয়া খুঁজে মারা হয়েছে কর্মী কারণে বলে যারা ভূমিয়া বলে বলে তাদের স্থানের কাছে করে যারা জমির হাতে থাকিয়ে করে কর্ম করে করে যারা থেকে বলে জমি করা এবং বছর করে চলে যায় যাতে করে করে নিজেদের জীবনের জমি করে তাদের মাস্টারের কাছে জমি দক্ষ এনে ফলে আমি নাকি গ্রুপের দেখি বিদ্যুৎ দেখে করি এই দিশায় চলে যায় গরিব ভাই যাতে করি করি পরীক্ষায় নেমে খারাপ করি কারণ সমাজে নেমে এবং চাকরির উপরে রাখার করে কারণে দেখে শুনে যাতে দোকান ব্যবহার করে তাদের করি করি পরীক্ষা নেমে খারাপ করে কারণ সমাজে নেমে সাজানো রাখে একটা ব্যবসায়ী রাস্তাকে বলে কিছু যারা জমা শুনে হচ্ছে যাদের মেয়ে চেষ্টা করে করছে যাদের পক্ষে নির্বাহী বাচ্চাদের জমি শুধু এখন যারা রাখার নিয়ে করে মেলা নদী আমি সাধারণ সাধারণ নববন্ধীদের নববন্ধীদের চাই আমি যারা বড় রাখার বিষয়ে শিক্ষক সরকারের বাজার যদি মনে করে যারা করে বন্ধের পাইলে করে
luego el sitio estado que luego donde no voy a decir আমি একটা বিষয় শুনেছি মানে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকে মানে একটা ট্রেডিশন যে কোর্সের গান হোল্ডার ভিডিও শেষ করা হয়, তো আপনি যদি কাইন্ডলি একটু আগে আসেন। কি বললাম শুনতে পেলাম না। আমাদের ভারতীয় অনুষ্ঠানের একটা ভিত্তি আছে, মেয়েরাজি ভৈরবী রাজ্যে অনুষ্ঠান শেষ করা। যদি আপনি সকলের জন্য কিছু বলেন খুব ভালো লাগে।
ধন্যবাদ স্যার। এর থেকে সুন্দর খারাপকে আর যেতে যাবে না কোনো যাবে। অনুরোধ করবো আর 2 মিনিট অপেক্ষা করবেন স্যার, আমাদের অনুষ্ঠান সমাপ্তি হয়ে এসেছে। শুধু আমরা বলে দিতে চাই, আমাদের এই অনুষ্ঠানের ব্যাকবোন যারা আড়ালে থেকে এই অনুষ্ঠানকে সচল করতে সাহায্য করেছে তারা হলেন পোস্ট ডিজাইনের সায়ক, ইনভিটেশন ব্যানার ডিজাইন সাক্ষাৎদা, তন্ময়দা এবং নির্মা, এবং এই অনুষ্ঠানের সম্পূর্ণ পরিকল্পনা করেছেন অনির্বাণদা, সাক্ষাৎদা, মৈনাক এবং সায়ন। স্ক্রিন শেয়ার করেছে সাক্ষাৎদা এবং বিপায়ন, এবং অনুষ্ঠান সঞ্চালনে আমি নিয়োজিত রায় এবং আমার সহপাঠী আমার বন্ধু মৈনাক বন্ধু। ধন্যবাদ স্যার, শুভরাত্রি। ধন্যবাদ।